নমস্কার। আজকের পর্বে আমার সঙ্গে যিনি আছেন তিনি তার পেশা এবং প্যাশন, নানা জিনিসের প্রতি তার আগ্রহ, ইন্টারেস্ট এবং জীবনযাত্রায়, দৈনন্দিনের জীবনযাত্রায় তার পজিটিভিটি সব কিছু নিয়েই এমন একজন মানুষ যার সঙ্গে আলাপে বলতেই হয় শুরুতেই, আরে আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই। চলুন দেখি আজকে আমার সঙ্গে কে রয়েছেন। নমস্কার, আমার সঙ্গে আজকে রয়েছেন নীতা শেটকর। নমস্কার আরেকবার। শ্রাবণী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা করার জন্য। আমার বর অ্যাকচুয়ালি খুব অবাক হয়ে গেল যে ও তোমাকেও ইন্টারভিউ করতে আসছে, এটা কি ব্যাপার। তো আমি বললাম যে হ্যাঁ করছি, ও ব্লগিং করে। নীতাদির মানে কি বলবো, নীতাদি তোমাকে আমরা সবসময় আসলে কি হয় সাহিত্য সভায় দেখি, অন্যান্য সময় অন্যান্য সোশ্যালাইজেশন করতে গেলে দেখি, বা ফেসবুকে ইভেন সোশ্যাল মিডিয়াতে তোমাকে আমরা যে নীতাদি শাড়ি, নীতাদি এইসব করে আমরা খ্যাপাই, মজা করি। কিন্তু আসলে যে নীতাদির ভেতরে একজন কে রয়েছেন, নীতাদি একজন উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার এখানে বহু বছর ধরে। তোমার থেকেই শুনি, আমি আর কিছু বলছি না। আগে তুমি বলো, তুমি পেশায় তো কেমিক্যাল ইঞ্জিনিয়ার একজন। কত বছর হলো এদেশে তোমার? 30 বছর। আমার ক্যারিয়ার প্রিটি মাচ এই দেশেই বলতে পারো। ইন্ডিয়াতে কাজ করেছি 1.5 বছর, কিন্তু দ্যাট ওয়াজ ইট। সো ওখানে একেবারে ইন্টার্ন হিসেবে জয়েন করেছিলাম। সেটাও অ্যাকচুয়ালি এমএনসি ছিল, টোয়ো ইঞ্জিনিয়ারিং, জাপানিজ কোম্পানি। ওখানে 1.5 বছর পরেই আমি বিয়ে করে শারদ এখানে চলে এলো। সো দেন আই কেম আফটার হিম। তো এসে 6 মাস ছিলাম H4 ভিসাতে। তারপরে ভাবছিলাম আচ্ছা পড়াশোনা করবো, হেন তেন এসব অনেক রকম। কিন্তু সারপ্রাইজ করেছি সেটা অনেক পরে। তখন যেটা করবো ভেবেছিলাম যে মাস্টার্স আরেকবার রিপিট করব। আমার মার খুব ইচ্ছে ছিল যে আমি পিএইচডি করি, কিন্তু মার ইচ্ছে ছিল আমি প্রফেসরই করি আসলে। তো সেই কারণেই পিএইচডি। কিন্তু আমার নিজের আই কেম টু দ্যাট আন্ডারস্ট্যান্ডিং ভেরি আর্লি যে আমার ওই ধৈর্য নেই, পিএইচডি করারও ধৈর্য নেই, পড়ানোর ধৈর্য তো একেবারেই নেই। তোমাকে দেখে তো ভীষণ ধৈর্য, সবকিছু এত সুন্দর গুছিয়ে সুন্দর করে। সো আই ডিসাইডেড আই উইল গো টু দ্য ইন্ডাস্ট্রি। আচ্ছা, তো এখানে যখন এলাম তখন প্রথম যে কোম্পানি, শারদ যে কোম্পানিতে এসেছিল, বাই দ্য ওয়ে শারদও কেমিক্যাল ইঞ্জিনিয়ার। সো আমার ছেলেও, বড় ছেলেও কেমিক্যাল ইঞ্জিনিয়ার। তো বাড়িতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং চলছে। এনিওয়ে ওর কোম্পানি নেক্সট ইয়ার আবার ইন্ডিয়া যাচ্ছিল রিহায়ার করার জন্য। তখন আরেকজন ভদ্রলোক আমাকে বললো যে এই তুমি কেন অ্যাপ্লাই করছো না? তাই বললাম ওরা তো এক্সপিরিয়েন্স লোক চাইছে, আমার তো মোটে 1.5 বছরের এক্সপিরিয়েন্স। তো বললো না না না, অনেক রকম লেভেলের ইঞ্জিনিয়ারই হায়ার করবে। তো আমি লিটারেলি শরৎকে বললাম আচ্ছা পাঠিয়ে দাও। তো একটা বুধবারে মানে গিয়ে ওর বসের হাতে দিয়েছে। সেই দিন বিকেলবেলা HR থেকে সেই দিনই কল করেছে যে তুমি কবে ইন্টারভিউ দিতে আসতে পারবে। আমি বললাম যে যেদিন বলবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে শুক্রবারে ইন্টারভিউ দিতে চলে এসো। আমি মানে এরকম হতবাক জীবনে হয়নি যে আমি একদিনে একটা ইন্টারভিউ কল পেয়ে যাচ্ছি। তো শুক্রবারে গেছি, 3 জন লোক ইন্টারভিউ করলো। অ্যান্ড দিনই সন্ধ্যাবেলা ফোন করে বলছে এই ইউর হায়ার্ড, এই HR এর এই মায়নাপত্র এত এত, টাইমিং এই করতে হবে, তোমার কোনো অসুবিধা আছে কিনা? আমি বললাম না আমার কোনো অসুবিধা নেই। আই ওয়াজ লাইক ওভারজয়েড, এরকম রাতারাতি চাকরি পেয়ে গেল। তো তারপর বললো ঠিক আছে তোমার পাসপোর্ট আর সাবমিট করে দাও। শারদের তো অলরেডি হচ্ছিল গ্রিন কার্ডের প্রসেস। তো আমারটা জাস্ট ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে দুজনেরটা একসাথে হয়ে গেল। সো ইট ওয়াজ সাচ আ, কি বলবো, সাডেন প্রসেস। আর আমার জন্য কিছু ভাবতেই হয়নি, মানে আমাকে কোনো চেষ্টা করতে হয়নি এই দেশে এসে চাকরি পাওয়ার জন্য। আর সেই থেকে তোমার কর্মজীবন কি হিউস্টনেই চলছে? হিউস্টনেই চলছে। অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ তারপরে আমি 3-4 বার চেঞ্জ করেছি। এখন যে কোম্পানি, দিস ইজ মাই 4th কোম্পানি। কিন্তু কোনোবারই আমাকে 30 বছরে 4th কোম্পানি নট টু ব্যাড। এক নম্বর তাই, আর দ্বিতীয় নম্বর আমি কোনোটাতেই আমাকে নিজে চেষ্টা করে চাকরি পেতে হয়নি। হয়ে গেছে। যখন আমরা বাড়ি কিনলাম তখন কেলগে প্রথম ছিলাম, যেটা একেবারে ডাউনটাউনে। তো তারপর বাড়ি কিনলাম এখানে। তখন বললাম এত দূর যেতে হয়, যাতায়াত করাটা একটা সাংঘাতিক ব্যাপার। তখনও আমাদের একটাই গাড়ি, দুজনে মিলে একসঙ্গে যাই আর আসি।
তো আমি বললাম যে না, এটা করবো না। শরদের ইচ্ছা হচ্ছে না না, একটা কোম্পানিতে আছি, আবার ভালো চলছে, হঠাৎ কেন ছেড়ে দেবো। তখন আদিত্য হবার পরে আই টুক আ ব্রেক ফ্রম ক্যালগ। ওই যে ব্রেক নিলাম, আই সেড আই উইল নট গো ব্যাক টু ক্যালগ, এখান থেকে এত দূর যাতায়াত করবো। তো পরের চাকরি স্টোন অ্যান্ড ওয়েবস্টারে। বাই দ্য ওয়ে, তুমি চেনো যে আমার বস ছিল, সেটা হচ্ছে মৃণালদা। ও, তো আমরা ওরা একটা জাস্ট রাইট, ইয়েস। তো উনি স্টোন অ্যান্ড ওয়েবস্টারে ফার্স্ট জব, ছিল, দেখো, মানে নর্থ আমেরিকায়, রাইট। তো ওখানে ইন্টারভিউ, ওরা ওপেন ইন্টারভিউ করছিল সেই সময়। তো আমিও জাস্ট এমনি একটা ইমেল পাঠিয়েছি, ওরা বলছে চলে আসো, সবাই লোক আসছে, ইন্টারভিউ দিয়ে যাচ্ছে। তো গিয়ে দেখি, তখন আমি মৃণালদাকে চিনি না, অ্যাকচুয়ালি আমি উনাকে চিনেছি ওই ইন্টারভিউ দিতে গিয়ে। তো তারপরে উনার সঙ্গে কথা হচ্ছে, উনি বলে যাদবপুরের মেয়ে, খুব খুশি উনি, ও যাদবপুরের মেয়ে। তো আমি ওটা ইন্টারভিউ দিয়ে চলে এসেছি। শরৎ বলছে কি বললো, আমি বললাম কিছুই বলিনি, যাদবপুরের মেয়ে বলে এত উৎসাহিত হয়ে গেলেন যে বাকি কথা আর অন্য কিছু, মানে বক্তব্য বিষয় আর কিছু ছিল না। শরৎ বলে তা চাকরি হয়ে গেছে, কোনো চিন্তার কারণ নেই। সত্যি সত্যি তাই হলো, যে চাকরি লিটারালি তাই। তো ওখানে ছিলাম, তোমার বাড়ি থেকে কাছে, অনেক কাছে, অনেকটার অফিসের একদম উল্টো দিকেই আদিত্যর স্কুল ছিল, ভিলেজ স্কুল। তো এভরিথিং ওয়ার্কড আউট ভেরি ওয়েল উইথ দ্যাট লোকেশন। হ্যাঁ, সব কিছু একসাথে। সো ওখানে ছিলাম 5 বছর, দেন দ্য কোম্পানি ওয়েন্ট আউট অফ বিজনেস। সেটা ওয়াজ ভেরি আনফর্চুনেট অ্যাকচুয়ালি। কিন্তু যেটা হলো, তখন যে কোম্পানিটা ওদেরকে কিনতে চাইছিল, উই ওয়ার অল লোনড টু দ্যাট কোম্পানি, যেটা জেকবস। তো লোনে যখন আমি ওদের সঙ্গে কাজ করছি, যে প্রসেসের হেড ছিল সেই ভদ্রলোক আমাকে বললো এই কোম্পানি তো অলরেডি কিনে ফেলবে, তখন তোমাদেরকে এমনি ট্রান্সফার করে দেবে, তখন তোমরা আর কোনো অ্যাডভান্টেজ পাবে। হি ওয়াজ সাচ আ নাইস পারসন, যাতে হ্যাঁ, ও বললো যে তুমি যদি এখন মুভ করো, ইউ হ্যাভ দি অ্যাডভান্টেজ টু নেগোশিয়েট, কিন্তু যদি ট্রান্সফার হয়ে যাও আর কিছু করতে পারবে না, ওরা যা করবে তাই তুমি তার মধ্যে পড়ে যাবে। সো হি সেড আমি তোমার নাম রেকমেন্ড করে দিচ্ছি, তুমি আগে মুভ করে যাও। সো ইট ওয়াজ জাস্ট লাইক দ্যাট, আই জাস্ট মুভড। মানে কখনোই চেষ্টা করে ইন্টারভিউ দিয়ে করতে হয়নি। আচ্ছা, এই যে তুমি তো কেমিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু তোমার কাজের সেক্টরটা এখানে কি, এটা কি রিফাইনারিতে? এটা আমারটা তাই, বেশিরভাগটাই তাই। এখন যদিও পেট্রোকেমিক্যালে বেশি কাজ করি, কিন্তু ইনিশিয়াল অল ওয়াজ রিফাইনিং। স্টোন অ্যান্ড ওয়েবস্টারে সব রিফাইনিং ছিল। আচ্ছা আচ্ছা। কেলগেও রিফাইনিং এর কাজ করেছি। হিউস্টনটা বোধহয় পেট্রোকেমিক্যাল বা রিফাইনারি এই সবের হাব, একদম ওয়ার্ল্ড হাব বলা চলে, এবং আমাদের শহরে প্রচুর কেমিক্যাল ইঞ্জিনিয়ার। কারেক্ট। অ্যাকচুয়ালি আমি বলবো ফার্স্ট রাউন্ড অফ ইঞ্জিনিয়ার্স যারা ইন্ডিয়া থেকে এখানে এসছে না, ইমিগ্রেশন ইজ এ ভেরি বিগ থিং। হ্যাঁ, ওটাই। আমরা তো উই ডিডন্ট কাম ইন আ বোট, আমাদেরকে অ্যাকচুয়ালি ওখান থেকে এরা নিয়ে এসছে। ইঞ্জিনিয়ারিং ক্রাউড যারাই আমেরিকায় এসছে না, আমেরিকা ওয়েন্ট টু গেট দেম, বিকজ এটা প্রথম থেকেই ওদের এখানে একটা শর্টেজ আছে। যদিও এত বড় বড় ইউনিভার্সিটি, এত কিছু, কিন্তু ওভারঅল এভরিডে লাইফে ইঞ্জিনিয়ারিংটা এই দেশে কোনো কালেও খুব বেশি হয়নি। হ্যাঁ, এটা একটা খুব, যে কারণে ফার্স্ট রাউন্ড অফ পিপল যারা এসেছিল তারা সব সিভিল ইঞ্জিনিয়ার। তুমি জানো যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যে আর্কিটেকচারাল গ্রুপ, তার মধ্যেও একজন বাঙালি আছে, পড়েছিলাম, এই মুহূর্তে আমার নাম কারেক্ট। তো ওই সময় 60s and 70s এ প্রচুর সিভিল ইঞ্জিনিয়ার এসেছে। নর্থ ইস্টে যত দেখবে ইঞ্জিনিয়ার হচ্ছে সব সিভিল। তারপরের রাউন্ড হচ্ছে আমরা যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ার এসেছি, দেখ সেটা এইদিকে বেশি হয়েছে অবভিয়াসলি। ইনফ্যাক্ট মৃণাল দ্বারা কাজ করতেন নর্থ ইস্টে, ব্যাজার ওয়াজ নর্থ ইস্টে লোকেটেড ছিল। বস্টন থেকে দে রিলোকেটেড টু হিউস্টন বিকজ ইট ইজ দ্য এনার্জি সেন্টার, একদম তেলের উপরে পুরো বসে আছে। ধরো 20-30 বছর আগে দেশের থেকে আসুন, বা আমরা যেমন কানাডা থেকে এসেছি, বাট স্টিল ইট ওয়াজ আ রিলোকেশন, হ্যাঁ, কোম্পানি নিয়ে এসেছিল। তো তখন যেটা, মানে হয়তো এটা আমাদের যেটা হয় অনিয়মিত, আড্ডা মানে অনিয়মিত, এগুলো আমাদের বলার মধ্যে হয়তো ছিল না সেরকম ভেবে নেওয়া। আমি একটু ওই প্রশ্নটা যাওয়ার আগে বলি এইখানটা, যে বুদ্ধদেব বসুর না আড্ডা রিলেটেড একটা প্রবন্ধ আছে, তাতে উনি বলছেন যে আড্ডা হবে অনিয়মিত এবং কৌতুকে রসবোধ থাকবে আর আলোচনায় ঔৎসুক্য থাকবে, এইটা বলতে চাইছেন। তো আমরা চেষ্টা করবো সব দিকে, তাতে অনিয়মিত একটু যদি আমরা ডিরেলড হয়ে যাই। তো যেটা বলছিলাম গ্রিন কার্ডের কথা বা কিছু, সেগুলো আমাদের সময় হয়তো আমরা একটু বোধহয় স্মুথ ছিল আমাদের, কারণ কিছু করতে হয় আমাদের। এখন কি সেগুলো টাফ হয়ে গেছে? বোধহয় অনেক বেশি, অনেক বেশি। 9/11 এর পরে সাংঘাতিক রকম রেগুলেটেড হয়ে গেছে,
কিন্তু তার আগেও একটা জিনিস যেটা আমরা ফেস করেছি এসে, যেটা দেশে আমাদের এটা সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, সেটা হচ্ছে এখানে এত উপর নিচে যায়, এত সিক্লিক্যাল ইন্ডাস্ট্রিটা। আমরা যেহেতু ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনে কাজ করি, ইট ইজ ভেরি সিক্লিক্যাল। তো এক এক সময় পিক, মানে এত প্রজেক্ট একসঙ্গে হচ্ছে, মানে ওরা প্রায় পারলে যে কোনো ওয়ার্ম বডিকে ধরে এনে কাজে বসিয়ে দেয়, তাই আবার পরে যেই পড়ে গেল তখন দেখা গেল 2-3 বছর কিছু নেই, ওরা কোনো মতে একটা কোর গ্রুপকে ধরে রেখেছে কোম্পানি। সো উই ওয়ার ভেরি ফরচুনেট যে আমাদের কখনো সেইভাবে চাকরি যায়নি, কিন্তু প্রচুর লোকের গেছে, এসছে, এটা হয়েছে। এবং অন্য দেশ থেকে কেউ আসতে চাইলে ওই রিলোকেশন ব্যাপারটা বা লিংক, ওগুলো বোধহয় খুবই এখন, ওটা এখন কমপ্লিকেটেড হয়ে গেছে, কেউ আসতে পারছেন না, মানে আসা যায়নি। রাইট, সেটা এখন এখানে এদের দেশের ইমিগ্রেশন পলিসিটা বদলে দিয়েছে। দে আর ওয়ান্টিং টু হায়ার মোর আমেরিকানস। আর আমাদেরও তো সেকেন্ড জেনারেশন অলরেডি এখানে ওয়ার্ক, মানে ইন দ্য প্রোডাকশন নিয়েতে চলে এসছে, তাই না? হ্যাঁ, মানে 50 বছর আগে যা ছিল তার থেকে এখন সংখ্যায় তো তারাও। আমরা যেহেতু এত বেশি ইঞ্জিনিয়ার ডাক্তার ছাড়া কিছু তৈরি করি না, ওটা এখানে, রাইট, এটা এখানেও আমরা একই জিনিস করেছি। সব আমার 2 ছেলেই ইঞ্জিনিয়ারিং, এবং খুব ইচ্ছা ছিল একজন ডাক্তারই হোক, কিন্তু হয়নি। তোমার ছেলেরা তো ডাক্তারি পড়ছে। আমার দিদি যেমন সারা জীবন বলে এলো ছেলেরা পড়া করে না, দুটোই নাকি গাধা, দুটোই পড়া করে না। আলটিমেটলি একটা ইঞ্জিনিয়ার হয়ে খুবই ভালো করছে, আর একটা চলে গেছে গেলে নিউরোলজি পড়তে। সো আমাদের ওটা যেহেতু বেশি, মানে ইন্টারেস্টটা ইঞ্জিনিয়ারিং আর এটাতে বেশি, যে কারণে আমি মনে করি যে সেকেন্ড জেনারেশন ইঞ্জিনিয়ারিং ইয়েতে প্রচুর ইন্ডিয়ান, প্রচুর ইন্ডিয়ান। আমরা যেহেতু এসে এতটা দেখিনি, কিন্তু আমাদের সেকেন্ড জেনারেশন, ধরো আমার ছেলে এক্সন মোবিলে প্রচুর ইন্ডিয়ান, আর আমার ছোট ছেলে যে মাইক্রোসফটে, সেখানে তো মানে ইন্ডিয়ান ছড়াছড়ি। এখন কোম্পানির ক্যাফেগুলোতে খাবার গেলে পরে তুমি দেখবে অনেক কিছু ইন্ডিয়ান। আইটি সেক্টরে সাংঘাতিক বেশি, কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং অন্যান্য সেক্টরেও আমাদের সেকেন্ড জেনারেশন হ্যাজ রিয়েলি টেকেন আপ প্রচুর। আচ্ছা, এই যে তুমি যখন এসেছিলে তখন প্রেসিডেন্ট কে ছিলেন? আমি যখন এসেছি বিল ক্লিনটন। কারেক্ট, বিল ক্লিনটন। আর তো এই যে ধরো তোমার 3 দশক হয়ে গেল এখানে, আমি তোমার চোখ দিয়ে যদি আমেরিকাকে দেখতে চাই, কিভাবে দেখবো? তোমার অভিজ্ঞতা এখানে তোমাকে টু গ্রো অ্যাজ আ পার্সন, টু গ্রো অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, বা কিভাবে ভালো মন্দ মিশিয়ে তোমার কোনটা ভালো লেগেছে বা ভালো বলে মনে হয় কোনটা? আমরা দেখো, লোকে যেটা বলে আমেরিকায় আসার জন্য, যে ইন পারসুট অফ হ্যাপিনেস এন্ড লিবার্টি এন্ড হোয়াট নট, ঠিক আছে, লিবার্টি আমাদের দেশে কিছু কম ছিল বলে আমি মনে করি না। হ্যাপিনেস আমার মতে ইট ইজ আ চয়েস। যারা হ্যাপি হতে চায়, দে ক্যান বি হ্যাপি এনিওয়্যার। কিন্তু এই দেশে যেটা হয়েছে আমার মতে অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে দ্য কনভিনিয়েন্স অফ লিভিং, যেটা আমাদের দেশে তখন, এখন অনেক বেড়ে গেছে কনভিনিয়েন্স, কিন্তু আমরা যখন দেশ ছেড়েছি 90s, তখন এতটা কনভিনিয়েন্স ছিল না। আমাকে একটা ট্রেনে চেপে ভোর 6টায় অফিস যাওয়ার, 9টায় অফিসের জন্য আমাকে ভোর 6টায় বাড়ি থেকে বেরোতে হতো। বাসে করে ট্রেন স্টেশনে গিয়ে একটা ট্রেনের চেপে আরেকটা স্টেশনে এসে সেখান থেকে নেমে আরেকটা বাসে চড়ে অফিসে ফিরতে ফিরতে রাত্রিবেলা অন্তত 8:30। তখন অনেক মহিলাকে দেখতাম, এটা বম্বেতে কাজ করছিলাম আমি, যে ট্রেনে বসে 1.5 ঘন্টা ট্রেন সবজি কাটছে। কারণ ওরা আমার থেকেও আরো দূরে থাকে, তুমি ভাবো, ব্রিটিশ স্টেশন থেকে হয়তো কল্যাণ যাচ্ছে, তার মানে 2 ঘন্টা ট্রেনে বসে থাকবে। তো তারা হয়তো রাত 9টায় পৌঁছবে, তো ট্রেনের থেকে সমস্ত কিছু বাজার বিটিতে করছে, করে ট্রেনে উঠে সব কেটে টেটে তৈরি, যাতে নেমেই রান্না করে ফেলতে পারে। তুমি ভাবো, মানে ওদেরকে দেখে আমি অবাক হয়ে ভাবতাম যে বাবা, এরকম লাইফস্টাইল যদি আমাকে করতে হয় কি সাংঘাতিক অবস্থা হবে। আই ওয়াজ ফরচুনেট যে আমার শাশুড়ি এতটাই সাপোর্টিভ ছিলেন যে কখনো করতে হয়নি। ইনফ্যাক্ট আমি রাস্তার মোড়ে, মানে আমাদের কিচেনের যে জানলা ছিল এটা দিয়ে দেখা যেত, উনি চায়ের জল বসিয়ে দিতেন, আমি রাস্তার মোড়ে অব্দি আসলে পরে। এরকম সৌভাগ্য খুব বেশি লোকের হয় না। বাকি যাদের কথা বলছি তুমি, তারা নিজে বাড়ি পৌঁছে রান্না করে খেয়ে পরের দিন আবার হয়তো, আমি 6টার সময় বেরোচ্ছি, মানে ওরা হয়তো ভোর 5টায় বাড়ি থেকে বেরোচ্ছে। সো এইরকম লাইফ, সেটা এই দেশে যদিও বলছি আমি 1 ঘন্টা ড্রাইভ করি, কিন্তু আদারওয়াইজ ইট হ্যাজ বিন এক্সট্রাঅর্ডিনারিলি কনভিনিয়েন্ট। অনেক উপরের লেভেলে প্রেসিডেন্ট কোম্পানির হয়ে যাচ্ছে, আমরা তো সেরকম অ্যাম্বিশন নিয়ে আসিনি এই দেশে, এখনো নেই। কিন্তু যতটা প্রগ্রেস হয়েছে ইন
ক্যারিয়ার, সেটাও খুব ইজিলি হয়েছে, মানে কখনোই মনে হয়নি যে এটা একটা বিরাট প্রবলেম্যাটিক কিছু। আর বাকি লাইফস্টাইল যেটা তুমি বলছো, ছেলে মেয়ে সামলে কাজ সব নিজে করে, তা সত্ত্বেও আমি বলবো তার সত্ত্বেও অসুবিধা হয়নি। দেশে বরঞ্চ যেখানে যেহেতু ডে কেয়ারের অনেক বেশি ফেসিলিটি, একদম দেশের ছেলেমেয়েরা বাবা মা আছে কিন্তু বাবা মার কাছে পৌঁছে দেওয়া, নিয়ে আসা, বাবা মার যদি হেলথ না থাকে তাহলে কি করবে ছেলে মেয়ে নিয়ে, সব মিলিয়ে। আর স্পেশালি হসপিটাল সিস্টেম ওখানে এতটাই কমপ্লিকেটেড, লোকেরা মানে নাজেহাল। আর যেটা সেইটা এখানে ডেফিনেটলি আই উড সে ডে কেয়ার এখানে আমি যতগুলো জায়গায় আমার ছেলে মেয়েদের রেখেছি, 12 বছর বয়স অব্দি তো রাখতেই হবে, কখনো কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, তুমি কাজের ক্ষেত্রে এদেশে এটা খুবই হয়তো ক্লিশে একটা প্রশ্ন, তবু সবেমাত্র নারী দিবস গেল, সবকিছু তবু জিজ্ঞাসা করছি। আই ওয়ান্ট টু টক টু ইউ জাস্ট অ্যাজ অ্যান, মানে তুমি অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, সেটাই আমি জানতে চাই। কিন্তু তবু বলবো, জেন্ডার ইকুয়ালিটি কিরকম তোমার মনে হচ্ছে এখানে, পুরো পেয়েছো? আনইকুয়ালিটি খুব যে একটা ফেস করেছি তা বলবো না, কিন্তু ওভারঅল আমার যেটা মনে হয়েছে, প্রথম যখন এসেছিলাম যাদবপুরে, আমাদের ক্লাসে 25% মেয়ে ছিল, এখন আরো বেড়ে গেছে 40 to 50% মেয়ে, বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং ইয়েতে। কিন্তু এই দেশে এসে যখন আমি প্রথম জয়েন করলাম, খুব বেশি মেয়ে প্রথম 90s কাজের ক্ষেত্রে ছিল না। পড়তে গিয়ে এখানে পড়তে তো গেছি অনেক পরে, এমবিএ করতে রাইসে ইট ওয়াজ আ প্রিটি গুড ডিস্ট্রিবিউশন বিটুইন গার্লস অ্যান্ড, অ্যাকচুয়ালি বলবো যে এমবিএ মানে এই ম্যানেজমেন্টের ইয়েতে মেয়ে বেশি, প্রচুর, বিকজ পিপল প্রেফার, মেয়েরা এখানে স্টেম রিলেটেড সাবজেক্টের থেকে দূরে এই জিনিসগুলো বেশি প্রেফার করে, উইচ ইজ মোর ওয়ার্ক কোঅর্ডিনেশন, এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ। তো সেটা একটা ডেফিনেটলি। কিন্তু এখন আমি যেখানে কাজ করছি টেকনোলজিতে বলবো, আই হ্যাভ অলওয়েজ বিন ইন টেকনোলজি। প্রথমেও প্রসেস ইঞ্জিনিয়ারিং ছিলাম, এখন যদিও নিজে আর প্রসেসিং কাজ করি না। আফটার আই ডিড দি এমবিএ আই মুভড ওভার টু প্রজেক্ট ম্যানেজমেন্ট, এখন এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট, সো প্রজেক্টের কাজও করি না। কিন্তু টেকনোলজিতে আমাদের কোম্পানিতে quite a few women, so that is I think a very big improvement বলবো। কাজের জন্য তুমি তো খুব ট্রাভেলও করো ওয়ার্ল্ড ওয়াইড, নিতাদিকে একদম একটা গ্লোব ট্রটার বলতে যা বোঝায় নিতাদি হচ্ছেন তাই। নিজেরাও যেমন পরিবার নিয়ে ঘুরো, আর কাজের সূত্রে ঘুরি বলছি, এখন ঘুরি। প্রথমে অ্যাকচুয়ালি আই টুক আ ডিসিশন নট টু ট্রাভেল, কারণ তখন শারদদের ট্রাভেল ছিল, আর বাচ্চাদেরকে নিয়ে আই থট ইট উডন্ট মেক মাচ সেন্স ফর মি টু ট্রাভেল। সেখানে আমি বলবো আমেরিকাতে অ্যাকচুয়ালি দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ, মানে যারাই আমার বস, দে নেভার কমপ্লেইনড অ্যাবাউট ইট, যেটা আই টোল্ড দেম যে আমাকে 1-2% ট্রাভেল হলে ঠিক আছে, একটা কোনো মিটিং করতে যাব, ইট ইজ ফাইন, কিন্তু আদারওয়াইজ পুট মি ইন প্রজেক্টস উইচ আর মোর ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল না হলেই ভালো, অ্যান্ড দে অলওয়েজ অ্যাকোমোডেটেড। সো এইটা আমি বলবো এই দেশে এটা কিন্তু সত্যি টপ ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি টেকস কেয়ার অফ ইয়োর requirements. Family always comes first. হ্যাঁ, এখানে that I have always, আমরা যদি দেশ থেকে এখানে আসার সময় একটা ধারণা ছিল আমেরিকা কেউ ফ্যামিলি করে, সব ডিভোর্সড, সব মানে ডিসফাংশনাল, কিন্তু আমার এক্সপিরিয়েন্স ইজ জাস্ট দ্য রিভার্স। I have found everybody, আমার অফিসের ডিভোর্সড লোক দেখিনি, এরকম কথা বলবো না, কিন্তু তাহলেও they have kept their families together. একদম। সো এইটা আই হ্যাভ ফাউন্ড। এবং বয়স্ক বাবা মা যারা এখানে, মানে খুব আমরা শুনি ওখান থেকে যে ধারণাটা, ওখানে সব বাবা মা বৃদ্ধাশ্রমে কোথাও থাকে, ছেলে মেয়ে যায় না, দেখে না, ঘটনাচক্র একদমই উল্টো। আসলে সিনিয়র কেয়ার ফ্যাসিলিটিস, যেটা একটা জীবনের অপরিহার্য চাহিদা একটা বয়সে এসে, একটা বাবা মার ধরো 90 বছর বয়স হলো, ছেলের বয়স 60 হয়ে যাচ্ছে, 65, সে তো সারাক্ষণ সঙ্গে থাকতে পারবে না। আই হ্যাভ ইভেন সিন, তোমাকে বলি, আমার মানে এটা জেকবস এর একজন মহিলা, শি ওয়াজ, ওনার নিজের ছেলে মেয়ে নেই, কিন্তু ওনার মা খুব অসুস্থ হয়ে পড়ে, তো শি ওয়াজ মুভিং মানে রিয়েলি আপ ওই সময়, তো অলরেডি ডিপার্টমেন্ট হেড অন্য একটা লোকেশনে, নট হিউস্টন, তো ওখানে মুভ করে যাওয়ার পরে ভদ্রমহিলার নাম টেরেসা অ্যান্ডারসন। তারপর হঠাৎ শুনি টেরেসা চাকরি ছেড়ে দিচ্ছে, আমি বললাম কি ব্যাপার, এত মানে শি ওয়াজ ইন দ্য রাইজিং কার্ভ। তো তার 2 দিন পরে
দুদিন আরো কিছুদিন পরে দেখি ওর ইয়েতে কি বলে লিঙ্কডইনে ওকে খুঁজে পেয়েছি। তখন আমি ওকে জাস্ট মেসেজ করলাম যে আই হার্ড ইউ হ্যাভ লেফট দ্য জব, কি ব্যাপার হলো সাডেনলি। Her answer was my mom is suffering from Alzheimer's আর আরো হয়ে যাবে। সো আই ফাইনালি ফিগার্ড আউট যে শুধু নার্সের হাতে ওনাকে রাখাটা ঠিক হবে না। আমার বর মোটামুটি ভালো কাজ করছে আর সো আই হ্যাভ ডিসাইডেড টু টেক অফ। প্রচুর। তো শি লিটারালি, তুমি ভাবো, আই ওয়াজ সো সারপ্রাইজড যে দুজনে কাজ করছে কিন্তু ডিসাইডেড যে প্রফেশনাল মহিলা এন্ড উইথ আ ভেরি গুড প্রসপেক্ট, হ্যাঁ প্রসপেক্ট, সে ওটা ছেড়ে দিয়ে মার জন্য অলমোস্ট অ্যাটলিস্ট শি টুক অফ ফর মোর দেন 7-8 ইয়ার্স। তো এরপরে হঠাৎ তুমি যদি ফেরত আসো ইউ ক্যান নেভার রিকভার, রাইট? এবং দেখবে সব সময় থ্যাঙ্কসগিভিং বলো, ক্রিসমাস বলো, মায়ের জন্মদিন, এমনকি বাবার সেই মৃত্যুদিন, আমাদের সেই বাৎসরিকীর মতো বা কিছু, ঠিক ওনারা কিন্তু না আজকে আমার মায়ের কাছে যেতে হবে, বাবার কাছে যেতে হবে। কোথায় কেউ একজন একা বাড়িতে মারা যাচ্ছে, সেটা সব দেশেই হয়তো ঘটনাচক্রে হোক বা ভালো খারাপ সন্তান সব দেশে থাকতে পারে বা অন্য কি সিচুয়েশন আমরা জানি না কেন, কিন্তু জেনারেলাইজ করে বলাটা খুবই মানে আমার মনে হয় ভুল একটা ধারণা। আমরা এটা এখানে মানে আমরা মূল মেইনস্ট্রিম আমেরিকানদের কথাই বলছি। আমি সেটাই বলছি যে যেটা আমার কাছে যেটা মানে দুটো জিনিস অবাক লেগেছে বা মনে হচ্ছে আমরা অ্যাট অ্যান অ্যাডভান্টেজ। সেটা হচ্ছে আমরা উই কাম ফ্রম আ ফ্যামিলি যেখানে আমার 2 জেনারেশন আগে আমার দিদিমাও কলেজে গেছে, whereas people I found in this country এরা ফার্স্ট জেনারেশন কলেজ গোয়িং পিপল। তো এইটা মানে শুধু যে এমনি ইঞ্জিনিয়ারিং এতে দেখছি তা নয়, ইভেন ইন নাসা যেখানে আমার প্রজেক্ট, এটা তুমি সব জানতে চাইছো, সেখানে ওয়াজ লিটারালি দ্যাট দ্য চিফ ইঞ্জিনিয়ার যে ভদ্রলোক আমার সঙ্গে যার সঙ্গে কাজ করেছি, হি ওয়াজ ফার্স্ট জেনারেশন কলেজ গোয়িং পারসন। তো ওর বাবা মাও কলেজে যায়নি এবং ওর ছেলে মেয়ে দুজনেই কলেজ যায়নি, উনি একলা। সো কলেজের পড়াশোনা করার ব্যাপারটা মানে ওর ছেলে হ্যাজ বিকাম আ টেনিস কোচ এবং মেয়ে জাস্ট পাস ডিগ্রি যেটা আমরা বলি সেরকম, মানে ওটাকে ফুল ডিগ্রিও বলে না, 2 বছরে যেটা এখানে একটা অ্যাসোসিয়েট ডিগ্রি, ওই করে ম্যারিড ইনটু আর্মি, ডান। আসলে তো এইটা আমার কাছে অবাক লেগেছে যে আগের জেনারেশনে ছিল না। এবার যখন ভদ্রলোক চিফ ইঞ্জিনিয়ার, মানে হি ইজ নট জাস্ট এনিবডি, রাইট? কিন্তু উনার নিজের ছেলেমেয়ের মধ্যে ওই পড়াশোনা করতে হবে ব্যাপারটাকে ওরকম জোর দিয়ে প্রয়োজন মনে করেননি, রাইট? তো এইটা আমার কাছে একটু অবাক লেগেছে, যেটা আমরাও অবাক হতাম। আমি এই মনে পড়লো জাস্ট এই সূত্রে, উজ্জ্বল দা আমার জামাইবাবু, ও একবার বোধহয় আমার দিদির বড় ছেলেটা অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার কাজে জয়েন করার পরে অফিসে বলতে গেছে বা সামথিং কথা সূত্রে, তো উজ্জ্বল যে বস তিনি বলছেন ও হচ্ছে খুব ভালো খবর, কংগ্রাচুলেশনস। তো উজ্জ্বলদা জিজ্ঞাসা করছে তোমার ছেলে কি করছে, কি করতে চায়? বলছে ও ট্যাটু আর্টিস্ট হতে চায়, এন্ড দ্য ড্যাড ইজ ফাইন উইথ ইট। মানে আর একটা জিনিস, মানে কোন কথা থেকে কোন কথা আমরা চলে যাচ্ছি, এই যে এই অবাক কিছু কিছু জিনিস দেখে আমরা অবাক হয়েছি। কিছু 1-2 দিন আগে একজন বয়স্ক মানুষের সঙ্গে এখানেই আলোচনা হচ্ছিল, এখানে কিন্তু বাবা মায়েরা ধরো $1 বিলিয়ন বা মিলিয়ন, তারা মারা যাওয়ার সময় বা যখন বুঝতে পারেন চলে যাওয়ার সময় আসছে, নট নেসেসারিলি সব সম্পত্তি ছেলেদের মেয়েদের দিয়ে যান তা নয়, একদমই না। বেশিরভাগ ক্ষেত্রেই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু। এই তো রিসেন্টলি তো যা দেখলে যে $1 বিলিয়ন ডোনেট করেছে, ভীষণ কম, দ্যাট ইজ প্রিটি এক্সট্রাঅর্ডিনারি। এবং তো এদের যেগুলো এত এন্ডাওমেন্ট আছে, যে কারণে ইউনিভার্সিটি গুলো এত ভালো চলে, এত এন্ডাওমেন্ট আছে প্রচুর প্রচুর। এটা ডেফিনেটলি এই দেশের একটা বিশাল প্লাস, যে ইন্ডাস্ট্রি ইজ ভেরি কানেক্টেড উইথ এডুকেশন, যেটা আমাদের দেশে ওয়াজ আ বিগ গ্যাপ অ্যাকচুয়ালি। আমরা যে কলেজ থেকে পড়েছি কোনো কিছু ইন্ডাস্ট্রির সঙ্গে খুব বেশি যোগ ছিল না, যদিও আমরা পাখি পড়া করে অনেক কিছু পড়েছি যেটার হ্যাজ ইটস বেনিফিটস, এমন বলবো না যে একদমই নেই। আমাদের বেসিকটা যথেষ্টই ভালো, কিন্তু ওটার অ্যাপ্লিকেশন সাইডটা আমরা তত ওই দেশে করিনি, বেরেজ এখানে ছেলেমেয়েরা অনেক বেশি, এরা
একদম স্কুল লাইফ থেকেই, মানে হাই স্কুল থেকেই পুরো দমে। Correct. আচ্ছা, এই না আমরা একটা ওয়ার্ড শুনতে পেয়েছি তোমার আগের কথায়, নাসা। NASA. নেতাদি নাসাতে কাজ করেছেন বোধহয় 3 বছর বা 3 কিছু না, বছর, অ্যাজ অ্যান yes. ইঞ্জিনিয়ার। ওই কথাটা, ওই গল্পটা এখন বিশদে একটু শোনার আছে। আর আর একটা কি বলতে যাচ্ছিলাম, নিতাদি যাদবপুর ইউনিভার্সিটিতে তুমি বোধহয় তোমার ব্যাচের টপার ছিলে। তুমি এটা আর মনে করিও না, এটা মনে করার মতো অবশ্যই। দেখো আমরা অনেকদিন সারাক্ষণ পেরিয়ে কি মজা এসেছি। করি তোমার সঙ্গে, ভুলে থাকি যে নিতাদির ভেতরে কি আছে সেটা খুঁড়ে বার করি না। তাহলে তো হাত পা ঠান্ডা যাবে, বসতেই পারবে না। কারণ তুমি যদি তোমার দিকের কথা, পড়াশোনা বা ইঞ্জিনিয়ারিং এর কথা ভালো করে বলো, আমি বুঝবো না, মানে এমন ভাবে তোমাকে বলতে হবে যেন আমি বুঝতে পারি বা সাধারণ দর্শকও বুঝতে পারে। তো তুমি বলো তোমার নাসায় কিভাবে গেলে, কি কাজ করলে, কি অভিজ্ঞতা, কাদের দেখলে? তো নাসার প্রজেক্টটা যখন পেয়েছিলাম তখন অ্যাকচুয়ালি এখানে খুব লো টাইম চলছিল। তো এটা জেকবস থেকে, জেকবের একটা পার্ট ইজ কন্ট্রাক্টর ফর নাসা। তো নাসার ভেতরে দুরকম লোক, একটা যারা নাসা এমপ্লয়িজ মানে গভর্নমেন্ট এমপ্লয়িজ, আর বাকি যারা বেশিটাই ইঞ্জিনিয়ারিং এর ডিজাইন এসব কাজ করে, সবটাই কন্ট্রাক্টিং। তো অনেক রকম কন্ট্রাক্টিং কোম্পানি আছে, তার সাথে জেকবস ইজ ওয়ান অফ দেম। তো জেকবস যখন আমাকে এই প্রজেক্টে পাঠালো তখন রিফাইনিং এর কাজ খুব কম চলছে। তো ওরা আমাকে বললো যে অ্যাটলিস্ট, আই ওয়াজ থ্যাঙ্কফুল যে চাকরি ছেড়ে চলে যাও এসব না বলে, দে ফাউন্ড আ জব উইচ ওয়াজ ডিফারেন্ট। তো আমি খুব কি বলবো, মানে অ্যাংশিয়াস বলতে পারো, বাংলা টার্মটা কি বলবো ঠিক মনে করতে পারছি, যে ভয় ভয় অলমোস্ট নাসাতে গেছি, যে এই কাজের লাইনটাও আমার নয়, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কিচ্ছু নেই এই কাজে। তো প্রজেক্টটা ছিল জেমস ওয়েব টেলিস্কোপের, যেটা টেস্টিং করবে। না, রোভার নয়, রোভার নয়, জেমস ওয়েব টেলিস্কোপ যেটা, সেটা তখন তৈরি হচ্ছিল। তো হাবল উইল কাম ডাউন, এটা 2008 এর কথা বলছি। তো আমি ওখানে প্রজেক্টে ছিলাম 2008 থেকে 2012। আচ্ছা। তো যদিও জেমস ওয়েব লঞ্চ করেছে ইভেনচুয়ালি 2021-এ, অনেক পরে, কিন্তু তখন ওইখানে টেস্টিং হলো। তো নাসা জেডব্লিউএসটি যেটা এখানে, যেটা আমাদের জেএসসি জনসন স্পেস সেন্টার, দে হ্যাভ দ্য বিগেস্ট ক্রায়োজেনিক সেন্টার where these products can be tested before you fly it out. তো ক্রায়োজেনিক যেটা এখানে, যেটা যে চেম্বারটা, সেটাকে আপগ্রেড করতে হতো। তো অ্যাপোলো এখানে টেস্টেড হয়েছে, রাইট? তো অ্যাপোলো টেস্টিং, যেহেতু অ্যাপোলো চাঁদে গেছে, এত একেবারে ডিপ স্পেসে যায়নি, অ্যাপোলো টেস্টিং অনেক লোয়ার টেম্পারেচারে করা হয়েছিল। সো এই চেম্বারটা ওয়াজ সেট ফর দ্যাট। সো নাইট্রোজেন দিয়ে ঠান্ডা করছে। এবারে জেমস ওয়েব যেহেতু 1 মিলিয়ন মাইল উপরে যাবে, তো অনেক বেশি ডিপ স্পেসের ঠান্ডা, তো এই চেম্বারটাকে আপগ্রেড করার প্রয়োজন ছিল টু টেস্ট উইথ হিলিয়াম। তো হিলিয়াম ছাড়া আর কোনো কিছু অত ঠান্ডা পৌঁছাতে পারে না। তো ডিপ স্পেস বুঝতেই পারছি, ইট ইজ অনলি হাইড্রোজেন এন্ড হিলিয়াম প্রিটি মাচ ওখানে। তো আমরা যেটা কেমিস্ট্রি বোঝো, তোমরা সবাই পড়েছো ক্লাস 12 এর কেমিস্ট্রি, যে অ্যাবসলিউট জিরো, রাইট? তো আমরা জেনারেলি ইঞ্জিনিয়ারিং এর কাজ করি সেন্টিগ্রেড কি ফার্ম দিয়ে, রাইট? এখানে ফারেনহাইটে কাজ হয় যদিও। এইখানে ফার্স্ট টাইম আই কেম অ্যাক্রস র্যাঙ্কিন। সো এখানে ফারেনহাইট টাইট নয়, র্যাঙ্কিনে 0 ডিগ্রি করতে হবে, which is basically absolute zero. তো স্পেস ইজ সাপোজ টু বি 4 ডিগ্রি র্যাঙ্কিন। এই চেম্বারটা কুড ব্রিং ইট ডাউন টু 12 ডিগ্রি র্যাঙ্কিন। তো ওই পুরো হিলিয়াম একটা শ্রাউড তৈরি করা হলো ওটার ভেতরে, যেটা অরিজিনাল নাইট্রোজেন শ্রাউড ছিল সেটাকে আপগ্রেড করা হলো। ভ্যাকিউম একেবারে টোটালি 0 ডিগ্রি ভ্যাকিউম। তো ওদের 5টা পাম্প আছে ওটার ভেতরে, যেটা সাক ইন করে এয়ারটা টু ক্রিয়েট দ্যাট ভ্যাকিউম। তো ওই রকম মানে ফুল ভ্যাকিউম যদি অ্যাকচুয়ালি তুমি করো, যেরকম তুমি যদি জাস্ট একটা টিন ক্যান যদি চিন্তা করো, ভেতরে ভ্যাকিউমগুলো পুরো ক্রাশ হয়ে যাবে, রাইট? তো এই চেম্বারটা যাতে ক্রাশ না হয়, সো দ্য চেম্বার ইজ দ্যাট থিক টোটাল। এটা অ্যাকচুয়ালি একটা পুরো ড্রামের মতন। তো ওটা দরজাটা, ইট ইজ অ্যাকচুয়ালি হেরিটেজ সাইট। ওটা দরজার উপরে যে নাসার সাইনটা আছে, সেটা ইজ এ হেরিটেজ সাইট, যার জন্য সমস্ত কন্ট্রাক্টর যারা কাজ করছিল তাদের উপরে মানে একেবারে স্ট্রিক্ট, যে ওই দরজায় যেন কোনো রকম কিচ্ছু ক্ষতি না হয়, বিকজ ইট ইজ এ হেরিটেজ পিস।
তো যদি আমরা ভেতরে কাজ করছি এত কিছু মানে ভেঙে চুরে সবকিছু জোড়া লাগানো হলো, দরজাটা ওয়াজ আ স্পেশাল কেস। তো ওই দরজা যখন অরিজিনাল তৈরি করেছিল ইট অ্যাকচুয়ালি ক্রাশড বিকজ দে কুডন্ট ডিজাইন ইনাফ প্রপারলি। তো সেকেন্ড দরজা যেটা লাগানো হলো সেটা এখন দেখছো যেটা গোল, তো প্রথমবারেরটা কাজ করেনি। তো এইগুলো নাসাতে যেটা মেজর জিনিস সেটা হচ্ছে কোনো রুল অ্যাকচুয়ালি নেই। আমরা ভাবি যে সব জায়গায় এই দেশে এত স্ট্যান্ডার্ডাইজড, রাইট? আমরা ইঞ্জিনিয়ারিং কাজ করতে এসে দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট থিং দ্যাট আই ফাউন্ড, যে কাজ করতে কোনো অসুবিধা হয় না বিকজ এত কিছু স্ট্যান্ডার্ডাইজ করে ফেলেছে। স্ট্যান্ডার্ডাইজেশন অবভিয়াসলি মেক্স থিংস চিপার, ইঞ্জিনিয়ারিং এর যেটা বিগেস্ট অ্যাডভান্টেজ। কিন্তু নাসা বিইং হোয়াট ইট ইজ, স্পেস, কিছু জানো না, সো ইউ প্রিটি মাচ মেক আপ, ও এটা জানি না। সো এই যে জেমস ওয়েব তৈরি করার জন্য যা কিছু লেগেছে সব কিছুই ওরা টেস্ট, তারপরে প্র্যাকটিস। তো অ্যাকচুয়াল মিরর্স যে ডাব্লিউএসটি যেটা মানে জেমস ওয়েব টেলিস্কোপ যেটা গেছে হাবলকে রিপ্লেস করার জন্য, হাবল অ্যাকচুয়ালি ওয়াজ মাচ মাচ স্মলার ইন সাইজ অ্যান্ড হাবল অনেক কাছে, মানে ইট অ্যাকচুয়ালি অরবিটেড দ্য আর্থ। James Webb is not orbiting Earth, it is orbiting the sun. Wow. So it is 1 million miles from Earth and on the other side of sun, because অত কাছে তুমি সানের কাছে গেলে সব পুড়ে যাবে। তো আর্থ এখানে, সান এখানে, the telescope is going to be here 1 million miles away from Earth. তো ওটাকে লাগরাঞ্জ পয়েন্ট বলে। লাগরাঞ্জ পয়েন্ট বোধহয় 5টা আছে, যেখানে থাকলে তুমি অরবিট করলে আর্থের সঙ্গে অ্যালাইন্ড থাকবে। আচ্ছা। সো 1 মিলিয়ন মাইল অ্যাওয়ে ফ্রম আর্থ, আর ওই পয়েন্টে সব থেকে কম মানে সব ফোর্সেস অফ অল দিস বিগ গ্র্যাভিটেশনাল পুলস আর ব্যালেন্সড, যার জন্য সব থেকে কম এনার্জি লাগে ফর ইট টু রোটেট। অ্যান্ড যদিও আর্থের 1 বছর ঘুরতে, তুমি আরো দূরে থাকলে মনে করবে যে ওটা বুঝি ঘুরতে আরো বেশি সময় লাগে, দ্যাট ইজ নট ট্রু। বিকজ ইট ইজ এট লাগরাঞ্জ পয়েন্ট, ইট ইজ অলওয়েজ অ্যালাইন্ড উইথ আর্থ। তো ওটাও 1 বছরে ঘুরে আসছে। সো দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। তো ওটার যেটা মিররগুলো করেছে, মিরর্স আর টু শেড, এক তো ফোকাস করতে হবে বলে, কারণ অত দূরে দেখতে চাইছে। দ্য মিরর্স আর মেড অফ বেরিলিয়াম উইথ গোল্ড। তো ওই মিররগুলো টেস্ট করতে হবে যে ওই 4 ডিগ্রি টেম্পারেচারে ভেঙে যাবে কিনা, অন্য কিছু হবে কিনা। তো এরকম গোল্ড মানে কত গোল্ড লাগে? টোটাল জিনিসটার ওজন বোধহয় 50 কেজি ওই মিররগুলোর, মানে অনেকগুলো মিরর হেক্সাগোনাল শেপের। 18টা বোধহয় বেস মিরর, আরো পেছনে আরো কতগুলো রয়েছে, আর পুরো জিনিসটার ওজনটা অনেক বেশি তার থেকে। তো এটা ছাতার মতন এরকম বন্ধ হয়ে ফ্লাই করেছে, যখন when in orbit it would open. তো এই মিররগুলো টেস্টিং এর জন্য তোমার এই সেই টিমে কাজ। তো যখন আমি যখন প্রজেক্ট শেষ করেছি তখনও মিরর শেষ হয়নি কাজ। মিরর ওয়াজ বিল্ট অ্যাকচুয়ালি নট ইন হিয়ার, ইট ওয়াজ বিল্ট ইন ওদের ক্যালিফোর্নিয়ার যে সেন্টারটা সেখানের ইয়েতে। তো ওখান থেকে এখানে ফ্লাই করে নিয়ে এলো পুরো জিনিসটা, সেটা 2020। তখনও আমার সঙ্গে নাসার যারা কাজ করছিল ওই প্রজেক্টে, সেই মহিলার এখনো কানেকশন আছে অ্যাকচুয়ালি। তো আমি ওদেরকে বলেছিলাম যখন অ্যাকচুয়ালি আসবে, আমরা তো প্রজেক্ট শেষ করে ফেলেছি কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা তো তৈরি হয়নি। হ্যাঁ, তো ওটা যখন পরে এসছে এখানে, আমি ওদেরকে বলেছিলাম তুমি জানিও প্লিজ আমাকে, আমি দেখতে আসবো জিনিসটা অ্যাকচুয়াল টেস্টিং হওয়ার সময়। তো টেস্টিং ইজ বেসিক্যালি পুরো ওটার ভিতরে ঢুকিয়ে 1 মাস ওই কন্ডিশনে ধরে রাখতে হবে। সো তুমি সবকিছু দিয়ে তো ভ্যাকিউম ধরে রাখা সোজা কাজ নয়, তুমি লিক করলেই ভ্যাকিউম থাকে না, আর ভ্যাকিউম না থাকলে টেম্পারেচারে থাকে না। একটা সবজি রাখার প্যাকেট এক্স্যাক্টলি। তো অতখানি মানে একেবারে লিটারালি জিরো ভ্যাকিউম, সেইখানে ওরা 1 মাস টেস্ট করেছে জিনিসটাকে। তারপরে এটা আরো কিছুদিন ছিল, টেস্ট যখন কমপ্লিট হয়ে গেছে তখন আমাকে ওই ভদ্রমহিলা একটা মেসেজ পাঠিয়েছে যে ওটা এখন ইট ইজ আউটসাইড, তুমি দেখতে পাবে, আদারওয়াইজ তুমি ওটা বন্ধ জিনিসের ভেতরে তো দেখতে পাবে না। তো ইট ইজ আউটসাইড, বাইরে রয়েছে পুরো টেলিস্কোপটা, এসে দেখে যাও। তো আমি অ্যাকচুয়ালি সিদ্ধুকে নিয়ে গেছিলাম দেখতে। তো উই হ্যাড এ গুড দিস পুরোনো আমাদের সময়, আমার সঙ্গে যে ভদ্রলোক প্রজেক্টের হেড ছিলেন
উনিও বেশ ছিলেন, সেটা জেকবসের। আর নাসার 4-5 জন যারা প্রজেক্ট ওদের সাইডে প্রজেক্ট করছিল। তুমি কখনো এই সূত্রে অ্যাস্ট্রোনটদের সঙ্গে কখনো কথা বলতে দেখা হ্যাঁ, হয়েছে? অ্যাকচুয়ালি হয়েছে। সো আর অ্যাস্ট্রোনটদের সঙ্গে হয়েছে। আর যেটা আমার সব থেকে বেশি মনে আছে সেটা হচ্ছে ওই সময় ওরা, আই ফরগেট দ্য নেম, যে লাস্ট যেটা গেল সেটা ইট ওয়েন্ট উইথ এ কি বলে টু দ্য আইএসএস, ওদের যে রোবট। সো দে ওয়ার বিল্ডিং দ্য রোবটিক হ্যান্ড ওই সময়। ওইটা আমাদের পাশের বিল্ডিং এ ওই রোবটিক সেন্টার ছিল। হ্যাঁ, ওই ছবিটা আমি তোমাকে আরেকবার পাঠাবো। আই ওয়েন্ট টু, তার পরের দিনই ইট ফ্লু, দ্যাট রোবট ওয়েন্ট টু আইএসএস। তার আগের দিন, হ্যাঁ, তার আগের দিন আমি গেছিলাম দেখতে, এই ওটা চলে যাচ্ছে অলরেডি রেডি। তো হাত অ্যাকচুয়ালি ইজ দ্য হার্ডেস্ট থিং টু বিল্ড ইন রোবটিক্স। এত বেশি এটার মানে নার্ভস আর এত কিছু করতে পারে যে ফাটাটা অনেক সোজা কাজ অ্যাকচুয়ালি দেন মুভিং ইয়োর হ্যান্ডস। সো ফিঙ্গার্সকে রেপ্লিকেট করা রোবটিক্যালি ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট। তাহলে বুঝো আমাদের হিউম্যান বডি কতখানি অ্যাডভান্সড সায়েন্স, যে এটার একটা রেপ্লিকা বা কাছাকাছি যাওয়াটাও কতটা ওদের টেস্টিং এর মেথড ছিল যে একটা নিউজপেপার রিল ধরতে পারে কিনা। এটা নেচার মেড জিনিস, এটা ম্যান মেড যখন করতে যাচ্ছে তার ধারে মানে কাছাকাছি। তার মানে তুমি ভাবো কতটা টাফ একটা রাউন্ড একটা জিনিসকে এরকম করে ধরা, কতটা ইঞ্জিনিয়ারিং আছে আমাদের। সো ওটা দ্যাট ওয়াজ রিয়েলি মাই টাইম ইন নাসা ওয়াজ অ্যাবসলিউটলি এক্সট্রাঅর্ডিনারি। যদি আচ্ছা, তো বিশাল তোমাকে ড্রাইভ করতে হয়েছে এটা দিনে ডেইলি 100 মাইলস, রাইট, আপ ডাউন করে। মাই গড। কিন্তু এই যে বললাম যখন গিয়েছিলাম প্রথম, আই ওয়াজ ভেরি অ্যাপ্রিহেন্সিভ যে কি হবে। আর বেরিয়ে এলে সম্পূর্ণ একদম মানে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে তোমার পুরো ক্যারিয়ারের মানে মোস্ট ফান প্রজেক্ট কোথায় হয়েছে, দিস ওয়াজ ইট। বাহ।